অনেকে এবার বলছেন যে এনসিপির যেই জনপ্রিয়তাটা ছিল, থার্ড রাউন্ড আপনাকে বলে রাখি, প্রথম রাউন্ডটা হয়েছিল হচ্ছে গত বছরের মার্চে, দ্বিতীয় রাউন্ড হয়েছে 6 মাস পর সেপ্টেম্বরে, এবং শেষ রাউন্ডের যে জরিপ সেটা হয়েছে এই বছরের 16 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত। এবং বলা হচ্ছে যে এনসিপির যে জনপ্রিয়তা সেটা কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এনসিপির জামাতের সঙ্গে জোট তৈরি করা, এবং আপনাদের অনেক ভোটার যারা আপনাদেরকে ভালোবাসতো তারা হয়তো ডিসিশন নিয়েছে যে তারা বিএনপিকেই ভোটটা দেবে, এমন একটা অবস্থান জরিপের মধ্যে এসেছে। আপনি কি ব্যক্তিগতভাবে এই অংশটার সাথে একমত? কিছুটা হলেও কি ভোটার শিফট করতে পারে এনসিপির বিএনপির দিকে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দেখেন, এই জরিপের অনেক কিছুতেই সত্যতা আছে। জি, আপনি যদি দেখেন, যদি এনসিপির কথা বলেন, আমি এটা আগে কোন একটা আপনার প্রোগ্রামে বা অন্য আমার কোনো প্রোগ্রামে আপনি টকশোতে আমি বলেছেন বলেছি। এবং রীতিমতো চমকে দিয়েছিলেন সেদিন। জি, হ্যাঁ, সেটাই আর কি। মানে জামাতের সাথে যাওয়াটাকে তো অনেকেই মেনে নিতে পারে নাই। আমরা যে এতদিন ধরে যেভাবে কথা বলে আসছিলাম, সেখানে তো একটা বড় ধরনের ছেদ ঘটেছে, তাই না? জি, যার কারণে জামাতকে মেনে না নেওয়ার কারণে বিএনপির দিকে অনেকে ঝুঁকতে পারে, এটা অস্বাভাবিক কোনো বিষয় না, এটা খুবই স্বাভাবিক বিষয় এবং খুবই নর্মাল বিষয়। আমি বেশ কিছুদিন ধরে বলেছি, দেখেন, সারা দেশ যদি হিসাব করি তাহলে নিঃসন্দেহে আমাদের এনসিপির ভোটের পার্সেন্টেজ কমে গেছে, একদম নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ধরেন আমরা যদি 300টা আসনে স্বাধীনভাবে থার্ড ফোর্স আকারে যদি আমরা নির্বাচন করতাম, আমরা মিনিমাম 30 লাখের উপরে ভোট পাইতাম। মিনিমাম বললাম আপনাকে, এক একটা আসনে মিনিমাম 10,000 করে হলো, সর্বনিম্ন ভোটও যদি পাইতাম 10,000 যদি সর্বনিম্ন ভোটও পাইতাম, তাহলে 30 লাখ ভোট এমনিই হয়। জি, এর মধ্যে ধরেন 10, 15 বা 20টা আসনে হয়তো লাখের কাছাকাছি 2 লাখ 3 লাখ এরকম ভোট হইতো। অর্থাৎ আপনার প্রায় 40-50 লাখের ভোটের একটা হিসাব নিকাশ ছিল যদি আমরা 300 আসনে করতাম। এখন যেহেতু আমরা 30টা আসনে সীমাবদ্ধ হয়ে গেছি, স্বাভাবিকভাবে আমাদের ভোটের পার্সেন্টেজটা কমে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। একদম। এবং যারা এতদিন ধরে চিন্তা করেছিল তারা এনসিপি কেই ভোট দিবে, তারা তো এখন জামাতের সাথে জোট হওয়া মানে জামাতকে ভোট দিবে তা তো না। এটা তো জামাতের মধ্যে রেজিমেন্টেড ফোর্স না যে জামাতের ভোট জামাতেই যাবে। জামাত যারেই নমিনেশন দেখ না কেন, জামাত নেতৃত্বাধীন জোটে এনসিপি কে নমিনেশন দেখ বা খেলাফত আন্দোলনকে নমিনেশন দেখ বা মঞ্জু সাহেবের এবি পার্টিকে নমিনেশন দেখ, ভোটগুলো সব ওই জায়গায় পড়বে। এটা জামাতের ক্ষেত্রে অনেকটাই সত্য হতে পারে, কিন্তু অন্যান্য পার্টিগুলো যারা এনসিপি বলেন বা অন্যান্য পার্টি যারা আছে তাদের ক্ষেত্রে এটা ওভাবে সত্য হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে তো আমাকে মেনে নিতে হবে। এবং জরিপে যেটা আসছে সেটা রিফ্লেকশনই ঘটেছে, এটা আমি অসত্য হিসেবে কোনো কিছু দেখার আমি সুযোগ পাচ্ছি না। আর যদি দেখেন অন্য আচ্ছা, একটা আরেকটা বিষয় কি অ্যাঙ্গেল বলি, একটু অ্যাড করে দেবেন? মানে গণভোট আমরা এই জরিপে দেখতে পাচ্ছি 60% মানুষ তারা বলেছেন গণভোটে তারা হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন, এবং আমরা দেখতে পাচ্ছি 22%-এর বেশি মানুষ তারা বলেছেন যে গণভোটের বিষয়টা তারা বুঝতে পারছেন না, না প্রশ্ন না কি অ্যান্সার দিবেন তারা সেটা বুঝতে পারছেন না, হয়তো তাদের কাছে তথ্যটাও নেই। এই অংশটা কি বলবেন, মানে কতটুকু সমর্থনযোগ্য? আসলে গণভোটে সংক্ষেপে বলছি, জি, গণভোটের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। পৃথিবীতে বেশিরভাগ যত গণভোট হয়েছে, এটা নর্মালি সিম্পল একটা কোয়েশ্চেনের উপরে গণভোট হয়। এই গণভোটের প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে কিংবা লেজুগ উপরে হয়ে গেছে আপনি বলতে পারেন। জি, গণভোট যদি সিম্পল একটা প্রশ্ন করতো, রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডাররা জুলাই সনদ যেভাবে করে গ্রহণ করেছে, ইভেন নোট অফ ডিসেন্ট সহকারে, সেটা ব্যাপারে আপনার বক্তব্য কি? আপনি কি হ্যাঁতে ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন? দ্যাটস সিম্পল, আর কিচ্ছু লাগে না। এগুলো অযথায় একদম বাকওয়াস জিনিস করছে যে চারটা দিয়েছে, মানুষকে কনফিউজ করতেছে। আরেকটা জিনিস বলি, গণভোটে কি হয়? গণভোটে পিপল নিজেকে এম্পাওয়ার্ড ফিল করে। জি, আপনি দেশের সর্বোচ্চ একটা আইন, সংবিধান বিষয়ে, সংবিধানের রাষ্ট্রের কাঠামো কি হবে, প্রধানমন্ত্রীর মেয়াদ কতটুকু হবে, প্রধানমন্ত্রীর হবে, মন্ত্রিসভার দায়িত্ব কিরকম হবে, মন্ত্রিসভা কি ইন্ডিভিজুয়ালি লাইবল থাকবে নাকি কালেকটিভলি লাইবল থাকবে। যেমন আগের সংবিধানের বিষয়ে মন্ত্রিসভা ছিল কালেকটিভলি লাইবল, ফলে কাউকে ইন্ডিভিজুয়ালি ধরা যাইতো না। এবারে সংবিধানে জুলাই সনদের মাধ্যমে এটাকে ইন্ডিভিজুয়াল লাইবিলিটি রাখা দেখানো আচ্ছা, আমি হয়েছে। এখানে এখানে ফলে এখানে একটু আমি শেষ করি, আপনি হ্যাঁ, শেষ করি, আমি শেষ করি, জি, জি, নাহলে কনফিউজ হবে। হ্যাঁ, শেষ করেন। জি, ফলে গণভোটে
মানুষ নিজেকে এম্পাওয়ার্ড মনে করে, মানুষ মনে করে যে আমার তো সম্মতি নেওয়া হচ্ছে, রাষ্ট্র তো নিজেই স্বেচ্ছাচারীর মতো একটা আইন প্রণয়ন করছে না, সংবিধানে একটা বিধান যুক্ত করতেছে না। রাষ্ট্র বা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা যে সরকারই বলেন, গণভোট যখন নেওয়া হয়, পিপল মনে করে যেহেতু আমার সম্মতি নেওয়া হচ্ছে, ফলে আমাকেই দাম দিতেছে সরকার, রাষ্ট্র আমাকে দাম দিচ্ছে, ফলে আমাকে গণভোটে হ্যাঁ দিতে হবে। এটা হচ্ছে কমন সাইকোলজি। এবং দেখেন এই জায়গায় আমি অন্য একটা জিনিস যুক্ত করি, আমাদের এখানে কতগুলো অর্বাচীন আছে, কিংবা বলতে পারেন বেয়াদবও আছে। হ্যাঁ, যেমন ধরেন আপনার বিরোধী শক্তি হতে পারে তারেক রহমান, যেমন ডাকসুর বিপি সাদিক কায়েম, জি। ও তো একটা বেয়াদবের মতো আচরণ করছে। ও তারেক জিয়াকে যে ভাষায় কথা বলছে, তারেক জিয়া আমার বিরোধী, আমি এনসিপি করি, তারেক জিয়ার আমি অনেক সমালোচনা করি, কিন্তু আপনি যখন তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলবেন, আপনার তো মিনিমাম শিষ্টাচার দেখাইতে হবে। আপনি ডাকসুর বিপি হইতে পারেন, আপনি রাষ্ট্রের বিপি না তো। সে একই কাজ আমাদের যে সাবেক উপদেষ্টা ছিল, আমাদের এই কমরেড মাহফুজ আলমকে সে একই ভাষা ব্যবহার করেছিল। কি ভাষাটা বলি, গণভোটের ব্যাপারে তারেক জিয়া তার অবস্থান সরাসরি বলে না, দেখে সে বলছে হচ্ছে হাসিনারে যেভাবে লাত্তি মাইরা ঢাকা ঢাকা থেকে দিল্লিতে পাঠাই দিছে বা ভারতে পাঠাই দিছে, সে একই কাজ বিএনপি কে বা তারেক রহমানকে সে একইভাবে ডিল করবে। মুখের ভাষা চিন্তা করছেন সে কি পরিমাণ বেয়াদব। এবং সে স্পষ্টভাবে এর আগে মাহফুজ আব্দুল্লাহকে সেম কথা বলেছিল। সে আমাদের সাবেক তথ্য উপদেষ্টা, আমাদের কমরেড, যে জুলাই অভ্যুত্থানের অন্যতম কাণ্ডারি, তাকেও সে একই ভাষায় কথা বলেছিল, সে লাত্তি পেরে দিল, সে এটাকে এভাবে ডিল করবে। কত বড় বেয়াদব একটা, তার মুখের ভাষা হয় না। সে জুলাই অভ্যুত্থানে কিছুটা তার হয়তো সমন্বয় জায়গা থেকে, সমন্বয়তে বেশিরভাগ করেছিল ফরহাদ, শিবিরে তখন সেক্রেটারি ছিল, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, তার কিছুটা ভূমিকা ছিল। সাদিক কায়েমের কতটুকু ভূমিকা ছিল এটা ইনভেস্টিগেশন করে দেখা দরকার। সে এখন যে ভাষায় কথা বলে, একই ভাষায় যদি সে জুলাই অভ্যুত্থানে যদি তারা সামনে সারিতে থাকতো, এটা তো একটা গুবলেট পাকায় ফেলতো। 200 না, 2000 না, এখানে তো হচ্ছে 50,000 মানুষ মারা যেত তার আচরণের কারণে। যাই হোক, আমরা মানুষ আসলে তো অ্যাডভোকেট জামাত শিবির, আমি শেষ করে একটু, একটু দ্রুত জামাত শেষ শিবিরকে করেন। জি, দেখে তো মানুষ আন্দোলনে নামে নাই। একদম। তারেক রহমান আজকে কি করছে তো দেখছেন। বিএনপি তো একটা গণভোটের দল, তার জন্মলগ্ন থেকে সে গণভোট করে আসছে। জিয়া রহমান তো গণভোট দিয়ে তার নিজের স্বীকৃতি নিয়ে নিয়েছিলেন, ফলে বিএনপি সবসময় গণভোটের রাজনীতি করে আসছে। 91 সালেও বিএনপি গণভোটের পক্ষে ছিল, এবং তারা গণভোট দিয়ে এই কত মানে এই কোন একটা সংশোধনী পাশ করে নিয়েছিল জি, গণভোটের জি। মাধ্যমে। ফলে তারেক জিয়া আজকে কি বলেছে, আজকে বলেছে যারা জুলাইয়ে আত্মত্যাগ করেছে তাদের তাদের সম্মান দেখিয়ে গণভোটে হ্যাঁ হাত দিতে হবে। জি। উনি প্রথম বলেছেন। উনি যদি আজকে নাও বলতেন, আপনি লিখে রাখেন, আমি তো অনেকের সাথে কথা বলি, উনি নির্বাচনের 3 দিন আগে হলে বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলতে হচ্ছে গণভোটে হাত দিতে হবে। ফলে অন্যান্য যারা অবাচিনের মতো ইয়া করবে, তাদের তো নিজের আসনে ফোকাস করা দরকার। জনগণের জন্য আপনি কি করবেন সেটা বলেন। সেটা না বলে যখন আপনি এইসব বিষয় নিয়ে পিঞ্চ করে নিজেকে নিজে পিছিয়ে পড়তেছেন, আর আচ্ছা, বিএনপি আচ্ছা, অন্যদিকে হচ্ছে তার রাজনীতি করে নিয়ে যাচ্ছে। সাদিক কায়েমের বক্তব্যকে আপনি বললেন, আসলে আপনার দিক থেকে এই বক্তব্যটা দিলেন, এবং আমরা কমেন্ট সেকশনে দেখছিলাম নানামুখী কমেন্টও সেখানে আসছিল। কিন্তু যদি শুধু এনসিপির মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে ফলো করতে বলি, আপনি কি বলবেন আসলে তার বক্তব্য? নাসিরউদ্দিন পাটোয়ারি তো এইভাবে বলে না তারেক রহমান। না, উনি মির্জা আব্বাসকে নাসিরউদ্দিন বলেছেন পাটোয়ারি তারেক রহমানকে মাস্টার এভাবে মাইন্ড, বলেছে? গ্যাংস্টার, নানা শব্দ তিনি প্রয়োগ করেছেন। তার বক্তব্য কি ঠিকঠাক আছে? সে তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ওই আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী, সে হিসেবে সে বলেছে। সাদিক কায়েম কি কোনো আসনে নির্বাচন করতেছে? সে বলবে কেন? তাও বুঝতে আবার পারছি, এরকম বুঝতে একজন পারছি। figure নিয়ে অ্যাডভোকেট বলবে। নাজমুস সাকিব অনেকগুলো পয়েন্ট আসলে খুব শক্তভাবে, বরাবরই তিনি এভাবেই বলেন, শক্তভাবে তিনি এই কথাগুলো বলেছেন।